আরও একবার চলে এসেছি তোমাদের দুর্যোগ ও বিপর্যয় অধ্যায়ের নতুন টপিক নিয়ে। আমাদের আজকের টপিক হলো ভূমিধস এবং হিমানি সম্প্রপাত। প্রথমেই আসি ভূমিধস বা ল্যান্ডস্লাইড সম্পর্কে। ভূমিধস মানে আমরা সাধারণত যা বুঝি যে অভিকর্ষের টানে মাটি বা পাথরের স্তূপের ধসে পড়া, যা মোস্টলি পাহাড়ি এলাকাতেই দেখা যায়। কিন্তু কেন দেখা যায়? ভূমির ঢালের কারণে। কারণ তোমরা সকলেই জানো যে ভূমির ঢাল বেশি হলে যে কোনো জিনিস গড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি হয়। কেননা এই যে তুমি একটা স্লিপারে স্লিপ করছো, ধরো, কেন তুমি গড়িয়ে পড়ছো বলো? একটা ঢাল আছে বলেই তো। ঠিক একই নিয়ম সর্বত্র প্রযোজ্য। তাই ধস মেনলি পার্বত্য অঞ্চলেই দেখা যায়। আবারও বলছি, মেনলি পার্বত্য অঞ্চলে দেখা যায়, শুধু পার্বত্য অঞ্চলে নয়। কারণ পার্বত্য অঞ্চলের পাশাপাশি একটা খনি অঞ্চলও কিন্তু ধসপ্রবণ হতে পারে। কারণ দেখো, যখন মাটি খুঁড়ে কোনো একটা খনি থেকে ধরো কয়লাই উত্তোলন করা হচ্ছে, তাতে কি হচ্ছে? মাটির যে ওপরের লেয়ারটা সেটা থাকছে, কিন্তু তার নিচটা যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে, তাই ওপরের মাটির স্তর দাঁড়িয়ে থাকার কোনো বেস পাচ্ছে না, ফলে ন্যাচারালি সেটা ধসে পড়ছে। বর্তমানে এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও রানীগঞ্জ এবং ভারতের আরও যেসব খনি অঞ্চল আছে তার অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এটা তো খনি অঞ্চলের কথা বললাম। এবারে যদি পার্বত্য অঞ্চলের কথা বলো, সেক্ষেত্রে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপর আমাদের দার্জিলিং, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, এই অঞ্চলগুলোতে ধস নামে। তথ্য অনুযায়ী 1998 সালে উত্তরাখণ্ডের খালপা অঞ্চলে ধস নেমে 380 জন মানুষ মারা যায়। এছাড়াও দেখবে বর্ষাকালে টিভিতে মাঝে মাঝেই শোনা যায় যে দার্জিলিংয়ে ধস নামার ফলে রাস্তাঘাট সব বন্ধ এবং ঘরবাড়ি ভেঙে পড়েছে। তো এই পার্বত্য অঞ্চলগুলোতে ধস নামে। এবারে যদি আমাকে জিজ্ঞেস করো যে ধস কেন নামে, সেক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে। তাদের মধ্যে একটা প্রাকৃতিক কারণ তো আমরা পেয়ে গেছি, সেটা হলো ভূমির ঢাল। এরপর 2 নম্বর কারণ হিসেবে বলতে পারো প্রবল বৃষ্টিপাত। যেহেতু পার্বত্য অঞ্চলে ঢাল খুব বেশি হয়, তাই যখন প্রবল বৃষ্টি হয় তখন জল শিলার ভেতরে প্রবেশ করে শিলাস্তরকে শিথিল করে ফেলে, যার থেকে ধসের সম্ভাবনা বেড়ে যায়। আর ভূমিকম্পের ফলে যে ধসের সৃষ্টি হয় সেটা তোমরা আগে ক্লাসেই জেনেছো যে আমাদের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিকম্পের কারণে অত্যাধিক মাত্রায় ধস নামে। কিন্তু এই কারণগুলো ছাড়াও শিলার গঠন এবং মাটির চরিত্র, এই দুটোকে ভূমিধসের প্রাকৃতিক কারণ হিসেবে ধরা যেতেই পারে। তো এই গেল প্রাকৃতিক কারণ। এরপর যদি মনুষ্য সৃষ্ট কারণের কথা বলি, সেক্ষেত্রে এখানেও প্রথমেই বলতে হবে অত্যাধিক মাত্রায় বৃক্ষছেদন। আমরা সকলেই জানি যে গাছের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, যার ফলে মাটির গঠন দৃঢ় হয় এবং মাটি ক্ষয়ে যায় না। কিন্তু যদি এই গাছই আমরা কেটে ফেলি, তাহলে মৃত্তিকা ক্ষয়ে গিয়ে ভূমিধস ঘটবে। এটা একটা কারণ হলো। তারপর ধরো পাহাড় কেটে আমরা রাস্তা, হোটেল, বাড়িঘর তৈরি করছি, এর ফলে শিলা কি হচ্ছে? দুর্বল হয়ে পড়ছে। তার কারণেও কিন্তু ভূমিধস হতে পারে। তারপর সেই উত্তর পূর্ব ভারতে যে আদিবাসীরা পাহাড়ের ঢালে বনভূমি পুড়িয়ে চাষাবাদ করে, তার ফলেও কিন্তু ভূমিধস ঘটতে পারে। আর এই ভূমিধসের ফলে যেমন জীবন ও সম্পত্তিহানি ঘটে, তেমনি পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়, আবার কৃষিকাজেরও ক্ষয়ক্ষতি হয়। এই হলো ভূমিধস। এবারে আসা যাক হিমানি সম্প্রপাত বা অ্যাভালাঞ্চ সম্পর্কে। হিমানি সম্প্রপাত এবং ভূমিধসের মধ্যে খুব একটা কিছু পার্থক্য নেই। শুধু ভূমিধসের ক্ষেত্রে আমরা দেখলাম মাটি এবং পাহাড়ের স্তূপ পাহাড়ি এলাকায় ঢাল বরাবর নিচে নেমে আসে, আর হিমানি সম্প্রপাতের ক্ষেত্রে পাহাড়ের যে অঞ্চলটা বরফে ঢাকা থাকে সেখানে হিমবাহ বা বরফের স্তূপ থেকে বিশাল আকার বরফের চাই ভেঙে প্রবল বেগে নিচের দিকে নামতে থাকে।
এক্ষেত্রে কিন্তু পাহাড়ের ঢাল হতে হবে মোটামুটিভাবে 35 থেকে 45 ডিগ্রি। এই ঢালের কারণে পার্বত্য অঞ্চলে যখন অলরেডি বরফ জমে রয়েছে ধরো, তার উপর আবার স্নোফল হলে অতিরিক্ত তুষারের চাপে অনেক সময় বরফের স্তূপ হঠাৎ ভেঙে পড়ে এবং হিমানি সম্প্রপাত সৃষ্টি করে। আর এছাড়া ভূমিকম্পের ফলে পর্বতের গায়ে ফাটল সৃষ্টি হলে হিমানি সম্প্রপাত ঘটে, বরফের গলনের ফলে হিমানি সম্প্রপাত ঘটে এবং অনেক সময় পার্বত্য অঞ্চলে নির্মাণ কার্যের জন্য যে ডিনামাইট বিস্ফোরণ করা হয় না, তার ফলেও কিন্তু হিমানি সম্প্রপাত ঘটতে পারে। এক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখি যে এখানে বরফের চাই কিছু দূর অবধি পাহাড়ের গা বেয়ে নামতে থাকে, তারপর বাতাসে ভেসে ভেসে অগ্রসর হয়। তো এই হিমানি সম্প্রপাত ছবিতে দেখতে খুব ভালো লাগছে ঠিকই, কিন্তু এর ভয়াবহতা ততখানি ভয়ানক। একটা ঘটনা বললে নিশ্চয়ই আন্দাজ করতে পারবে, হয়তো তোমাদেরও মনে আছে যে 2014 সালের মে মাসে কাঞ্চনজঙ্ঘা অভিযানের সময় ছন্দা গায়েন নামক এক পর্বতারোহী এবং আরও 2 জন শেরপা মিসিং হয়েছিলেন, যার কারণ হিসেবে এই হিমানি সম্প্রপাতকেই দায়ী করা হয়। তাই বুঝতেই পারছো যে এর গতিপথে যা যা পড়ে তা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। এখানেই আজ ভূমিধস, তার কারণ ও ফলাফল এবং হিমানি সম্প্রপাত এবং তার কারণ ও ফলাফল দিয়ে শেষ করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে পরের টপিক নিয়ে।